6 করতে যাচ্ছি। চ্যাপ্টার 6 এর আমরা বেসিক বিষয় কিছু দেখব, সাথে একটা থিওরাম দেখব এবং আ কিছু ম্যাথ দেখব আরকি। এর আগে আমরা চ্যাপ্টার 1, 2, 3 করছি। তো বারবার করে যেটা বলি যে 1, 2, 3 ভালোভাবে শেষ করতে হবে আপনাদেরকে। যদিও আমার বিশ্বাস যে আপনারা সকলে শেষ করছেন। তো শেষ করলেও এগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে আরকি। না হলে মনে থাকবে না। চ্যাপ্টার 6 টা মোটামুটি আমাদের জন্য ইম্পোর্টেন্ট। তো চ্যাপ্টার 6 এর ২ টা থিওরেম মোটামুটি বেশি ইম্পোর্টেন্ট আরকি। একটা হচ্ছে থিওরাম 3 আমার বইয়ে, আর একটা হচ্ছে থিওরাম 6। তো থিওরাম 6 টা আমরা আজকে দেখব না। এটা অনেক বড় একটা থিওরাম। অন্য একটা ক্লাসে দেখব। আজকে হচ্ছে থিওরাম 3 দেখব। তো থিওরাম 3 দেখার আগে আমরা এই চ্যাপ্টারে হচ্ছে ১ম এর দিকের কিছু বেসিক বিষয় দেখে আসি। তাহলে আমাদের আ থিওরাম 3 এবং হচ্ছে কিছু ম্যাথ দেখব, সেগুলো সবগুলাই ক্লিয়ার হওয়া যাবে আরকি। তো দেখেন, আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক। তো ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আ খুব বেশি প্রকারের যে অঙ্ক আছে তা নাই আরকি। ২-৩ প্রকারের মাত্র অঙ্ক আছে। অঙ্কগুলা আ করলেই হবে এই চ্যাপ্টার থেকে। তো দেখেন, ১ম এ আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে দিক কোসাইন, আর একটা হচ্ছে জানবো দিক অনুপাত। তো দিক কোসাইন এবং দিক অনুপাত বিষয়টা কি? ১ম এ যদি আমরা একটু দেখি যে দিক কোসাইন, কোন সরল রেখা স্থানাঙ্কের অক্ষগুলির ধনাত্মক দিকের সাথে, কি বলা হচ্ছে যে কোন সরলরেখা স্থানাঙ্কের অক্ষগুলির ধনাত্মক দিকের সহিত যে কোণগুলি উৎপন্ন করে তাদের কি হবে না এটা, তাদের কোসাইনকে সরলরেখাটির দিক কোসাইন এবং কোণগুলিকে দিক কোণ বলা হয়। তো এটা হচ্ছে আপনারা মোটামুটি কিছুই বুঝতে পারেন নাই আরকি। যদি একটা উদাহরণ দেওয়া যায় তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আরো। এখানে দেখেন, নিচে আ যেটা দেওয়া আছে এটাকে আমরা উদাহরণ হিসেবে যদি গ্রহণ করি, যে যদি সরলরেখা x, y, z অক্ষের ধনাত্মক দিকের সাথে, যেমন আমাদের এখানে হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক বলতে কি 3 ডাইমেনশনাল। আমাদের হচ্ছে কিন্তু আগে যেরকম আমরা হচ্ছে কি করতাম, গ্রাফ নিতাম এরকম, ঠিক আছে? এটা হচ্ছে কি এরকম করে করতাম। কিন্তু এখন কি ত্রিমাত্রিক ডাইমেনশনাল। তো আমাদের হচ্ছে ত্রিমাত্রিক একটা চিত্র যদি আঁকানি আমরা, ঠিক আছে? তো এই অক্ষ যেটা আছে এটাকে ধরলাম আমরা হচ্ছে x, এটাকে আমরা যদি ধরি y, আর এই অক্ষটাকে যদি আমরা ধরি কি z। তো এই ৩ টা অক্ষ কি বলছে? এই যে সরলরেখাটি x, y, z অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই যে ৩ টা অক্ষ, এই ৩ টা অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি কোণ উৎপন্ন করে, কি কোণ? আলফা, বিটা এবং গামা কোণ উৎপন্ন করে। ধরো যে এটা হচ্ছে আলফা কোণ, ঠিক আছে? আলফা ধনাত্মক দিকের সাথে। এটা ধরো যে হচ্ছে বিটা কোণ, আর এটা হচ্ছে কি? মনে করি গামা কোণ উৎপন্ন করে। তবে কস আলফা, কস বিটা এবং কস গামাকে রেখাটির দিক কোসাইন বলা হয়। কি বলা হয়? যে সরলরেখাটার কথা বলা হচ্ছে, এই সরলরেখাটার দিক কোসাইন বলা হচ্ছে কাকে? কস আলফা, কস বিটা এবং কস গামাকে। এই সরলরেখা, যে সরলরেখাটা নিয়ে আমরা কথা বলছি, এই সরলরেখার কি হচ্ছে? দিক কোসাইন বলা হচ্ছে। এই দিক কোসাইনকেই আবার এই যে কস আলফার পরিবর্তে আমরা এল লিখতে পারবো, কস বিটার পরিবর্তে আমরা এম লিখতে পারবো এবং কস গামার পরিবর্তে আমরা এন লিখতে পারবো। তাহলে কি বলা হচ্ছে এখানে, যে দিক কোসাইনকে সাধারণত হবে এখানে। সাধারণত এল, এম, এন দ্বারা সূচিত করা হয়। ঠিক আছে? তাহলে আশা করি এখন বুঝতে পারছেন। তাহলে দিক কোসাইন সংজ্ঞা হিসেবে মনে রাখবেন। আর আমাদের বেসিক ধারণা লাগবে যেটা আছে এখানে এইটুকুর আরকি, যে কস আলফা, কস বিটা, কস গামাকে এল, এম, এন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ দিক কোসাইন কথাটা আসলে আমাদের হচ্ছে মাথায় আসতে হবে কি এল, এম, এন এবং কস আলফা, কস বিটা, কস গামা। ঠিক আছে? এখন আমরা হচ্ছে দেখব দিক অনুপাত। দিক অনুপাতটা দেখেন, যে যদি ৩ টি সংখ্যা কোন সরলরেখার দিক কোসাইনের সমানুপাতিক হয়। তো দিক কোসাইনের সমানুপাতিক বলতে কি? দিক কোসাইন আমরা হচ্ছে কি দেখলাম? এল, এম এবং কি এন। এখন বলছে কি, যদি ৩ টি সংখ্যা, সাপোজ এখানে আলোচনা করা হয়েছে অবশ্য। দেখেন, আগে সংজ্ঞাটাই পড়ি, যে ওই সংখ্যা ৩ টিকে ওই সরলরেখার দিক অনুপাত বলে। ওই সংখ্যা ৩ টিকে ওই সরলরেখার দিক অনুপাত বলা হয়। তাহলে এখানে বলছে যে ইহাদেরকে সাধারণত A, B, C দ্বারা সূচিত করা হয়। তো ৩ টা সংখ্যা আমরা ধরলাম কি A, B, C।
এই তিনটা সংখ্যা যদি এল এম এন এর কি হয় সমানুপাতিক হয়, তাহলে এদের অনুপাতটাই হবে কি দিক অনুপাত। তাহলে দিক অনুপাত ABC, এই যে ABC এদের এই দিক অনুপাত ABC হবে। তাহলে এই ABCটাকে আমরা এই আকারে লিখতে পারবো, L ডিভাইডেড বাই M, M ডিভাইডেড বাই B এবং হচ্ছে N ডিভাইডেড বাই কি C, এই আকারে আমরা এটাকে লিখতে পারবো। তাহলে এখান থেকে দুইটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে এই L ডিভাইডেড বাই A, M ডিভাইডেড বাই B, N ডিভাইডেড বাই C। আর আমরা আগে থেকে যেটা দেখলাম আগের ওটাতে দিক কোসাইনের ওখানে কি দেখলাম যে cos আলফা, cos বিটা, cos গামা এগুলাকে হচ্ছে L M N দ্বারা সূচিত করা যায় অথবা কি লেখা যায়। ঠিক আছে, এটুকু এখন জানলেই হবে। এখন আমরা হচ্ছে থিওরামটা দেখব। এখানে দেখেন দিক কোসাইনের মৌলিক উপপাদ্য এটাকে বলা হচ্ছে। তো এই উপপাদ্যটা 2021 যারা পরীক্ষা দিল তাদের জন্য আসছে কিনা আমি চেক করি নাই। যদি আসে তাহলে হচ্ছে আপনাদের জন্য লাগবে না, আর যদি না আসে তাহলে এটা লাগবে, এবং খুবই ছোট একটা উপপাদ্য, সহজ আর কি, এবং অনেকগুলা সালে যেহেতু আসছে সেহেতু ভালোভাবে একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে থিওরাম গুলা। তাহলে বলা হচ্ছে যে কোন সরলরেখার দিক কোসাইন এল এম এন হইলে দেখাও যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে কোন সরলরেখার দিক কোসাইন, তো দিক কোসাইন কি এল এম এন, এটা তো আমরা জানি সংজ্ঞা থেকে দেখলাম। হইলে দেখাও যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখেন বর্ণনাগুলো একটু মনে রাখতে হয় উপপাদ্যগুলোর ক্ষেত্রে। এখানে আমরা তারপরও চিত্র দিয়ে দেখাবো আপনাদেরকে, একটু ছোট করে নিই তাহলে সম্পূর্ণটা দেখা যাবে। ধরি OP সরলরেখার দিক কোসাইন। তাহলে এই যে সরলরেখাটা নিয়ে আমরা কথা বলছিলাম, এটা হচ্ছে O থেকে P, এটা একটা যদি সরলরেখা আমরা ধরি, এই সরলরেখাটার দিক কোসাইন LMN, যেখানে P বিন্দুর স্থানাঙ্ক, এই যে এখানে একটা বিন্দু নিছি কি P, এই P বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y, z। এই P বিন্দুর স্থানাঙ্ক কি x, y, z, এবং এই O থেকে P সরলরেখা, এই সরলরেখাটা x অক্ষ, y অক্ষ এবং z অক্ষের যোগবোধক দিকের সাথে, যোগবোধক দিক মানে কি এইদিকে এইদিকে এইদিকে, ঠিক আছে, এই যোগবোধক দিকের সাথে যথাক্রমে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে। তো এই সরলরেখাটা কি করছে, এক্স, এই যে এক্স অক্ষ, এটা ত্রিমাত্রিক ডাইমেনশনাল, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে কি আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে। এখন আমাদের প্রমাণ করতে হবে কি যোগবোধক দিকটা আর একটু বুঝা দেন। যোগবোধক বলতে আমরা যে এই যে কোণগুলা কি এই দিকে ঘোরে না, এদিকটা কি ধনাত্মক, আর উল্টার দিকে যখন যায় সেটা কি হয় ঋণাত্মক হয়। এই জন্য এই সরলরেখাটার কথা বলা হচ্ছে কি যোগবোধক দিকের সাথে কি করছে কোণ উৎপন্ন করছে। বুঝতে পারছেন? এটাকে জি ভাই। আমরা হচ্ছে কি ইন্টারমিডিয়েট পড়ছিলাম ঘড়ির কাঁটার দিক আর হচ্ছে কি বিপরীত দিক দিয়ে বুঝছিলাম আর কি, নেগেটিভ আর হচ্ছে পজিটিভ মানটা। তো এই কোণগুলো উৎপন্ন করে। এখন দেখেন এখানে একটু মনে রাখতে হবে, এটা কিন্তু হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। চিত্রটাও কি এখানে একটা চিত্র আঁকা হয়েছে দেখেন, এটা একটা হচ্ছে ত্রিভুজ হয়ে গেছে কিন্তু মোটামুটি। তো এই খাতাতে কিন্তু ত্রিমাত্রিক হইলেও এটা হচ্ছে যখন ভালোভাবে যদি দেখানো যেত আপনাদেরকে ল্যাপটপে বা গ্রাফিক্সে, তাহলে এটার অতিভুজটা ভালোভাবে বুঝতে পারতেন। তো এখন এখান থেকে আর কি মনে রাখতে হবে যে অতিভুজ আর হচ্ছে ভূমি কি। এখানে দেখেন তিনটা কোণ নিয়ে আমরা কাজ করতেছি এখানে ত্রিভুজের, ও পি এ, ও পি বি এবং ও পি সি হইতে পাই। এখন আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে কি এই যে এল এম, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল 1 নির্ণয় করতে হবে। তো এল মানে আমরা কি জানি, এল মানে আমরা জানি কি কস আলফা, দিক কোসাইনের কনসেপ্ট থেকে কি জানি এল ইকুয়াল আমরা লিখতে পারি কি
cos আলফা লিখতে পারি, তারপর হচ্ছে m ইকুয়াল আমরা কি লিখতে পারি, cos বিটা লিখতে পারি। তো আমরা কোনোভাবে cos আলফা মানে কি, cos থিটা। তো এখান থেকে আমরা কি করতে পারি, এগুলোর মানগুলো নির্ণয় করতে পারি, তাই না? তো এই জন্য আমরা কি করব, cos এর মাধ্যমে এখানে যাওয়ার চেষ্টা করব। এখানে দেখেন এখন যেটা বলতে চাইলাম যে এই ত্রিমাত্রিক হওয়ার কারণে এই যে বড় যেটা আছে এটাকে অতিভুজ মনে হতে পারে, কিন্তু এটা অতিভুজ না। এইটা আমাদের অতিভুজ হবে ও থেকে পি, ঠিক আছে? প্রথমটার ক্ষেত্রে, সবগুলার ক্ষেত্রেই অতিভুজ ও থেকে পি। আর ভূমিটা চেঞ্জ হবে, কস মানে কি, ভূমি ভাগ অতিভুজ। তো কস আলফা ও পি এ, এই যে এটার সাথে আমরা তুলনা করতেছি ও এ ও পি, ঠিক আছে? আর এদিক থেকে যখন এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি তখন আমাদের অতিভুজ হবে ওপি এবং ভূমি হবে কি ও এ। তাহলে cos থিটা মানে কি জানতাম আমরা, ভূমি ভাগ অতিভুজ। তো এখানে ভূমি কি ও এ, এই যে ও এ, এবং হচ্ছে কি আমাদের অতিভুজটা কি বললাম, ওপি, ঠিক আছে? এখন এই যে ও এ ইকুয়াল আমরা কি লিখতে পারবো, ও এ, এই ও এ মানে কিন্তু এখান থেকে কি এই দূরত্বটাই। আর এই যে এখানে কি এই যে এক্স ওয়াই জেড আছে না, এটা মানে কি বোঝাই, মানে এক্স অক্ষের দিকের দূরত্ব। এই ও এ মানে হচ্ছে কি এক্স, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারবো যে ও এক্স, ও এর জায়গায় লিখতে পারবো কি এক্স, আর অতিভুজ যেটা আছে সেটাই ওপি। এখন এটাকে আমরা কোন আকারে লিখতে পারবো, এভাবে লিখতে পারবো। অর্থাৎ এক্সটাকে যদি আমরা রাখতে চাই আর ওপিটাকে যদি এই পাশে পার করে দেই, তাহলে কি হবে বলেন তো? এই সাপোজ ধরেন এটাকে আমরা এইভাবে লিখছি যে সরি cos আলফা। এখন এই এক্সটাকে আমরা রাখবো এই পাশে, তাহলে এক্স ইকুয়াল ওপিটাকে ভাগ আছে ওই পাশে গেলে কি হবে, গুণ হবে। তাহলে cos আলফা এখানে কি ওপি, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল কি cos আলফা ওপি। তাহলে আমরা সেটা এখানে লিখলাম যে এক্স ইকুয়াল ওপি cos আলফা। একইভাবে আমরা আমরা এটার জন্য, ভাইয়া জি ভাইয়া এখানে যে ও এটা ভূমি ধরলাম, এটা কিভাবে বুঝবো যে ও এটাকে ভূমি ধরতে হবে? এখানে তো বললামই, একটা হচ্ছে কি এই পাশেরটা হচ্ছে অতিভুজ ধরতে হবে, আর এই পাশেরটা হবে এই যে যখন ত্রিভুজ ও পি এ নিয়ে কাজ করতেছি তখন এই পাশেরটা হচ্ছে ভূমি হবে। আর এই যে এইটা কি হবে, আপনি যদি এটা যদি এখানে হচ্ছে ওপিটা অতিভুজ ধরে নেন, আর এটা হবে কি লম্ব, এটার সাথে কোণটা আছে না, কোণের সাথে যেটা থাকে সেটা কি হয়, ভূমি হয়। বুঝতে পারছেন? আচ্ছা, জি। তাহলে একইভাবে আবার কি ওপি বি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ভূমি হবে কি, ভূমি হবে কি এখান থেকে এই যে এই কোণটা আছে, তাহলে ও বিটা এখানে কি হবে, ভূমি হবে। আর অতিভুজ কি বললাম, এখান থেকে ওপিটা অতিভুজ, তাহলে ভূমি ভাগ অতিভুজ, ভূমি কি ওবি, আর অতিভুজ কি ওপি, এটা ইকুয়াল ওবি। তাহলে আমরা ইকুয়াল কি লিখতে পারবো, এই যে দ্বিতীয়টা ওয়াই, তাহলে ওবি ইকুয়াল কি লেখা যাবে, ওয়াই লেখা যাবে। তাহলে একইভাবে ওয়াই ইকুয়াল আমরা আবার কি লিখতে পারবো, এই ওপিটাকে যদি এই পাশে পার করে দিই আমরা, তাহলে ভাগ আছে এই পাশে আসে কি হবে, গুণ হবে। তাহলে ওয়াই ইকুয়াল কি ওপি কস বিটা, ঠিক আছে? এরপরে একইভাবে আমরা কি করব এই ত্রিভুজটার জন্য, তাহলে ওপি সি, এই ত্রিভুজের জন্য আমরা যদি কস গামা করি, একটু মিশাই নেই, তাহলে কস গামা ইকুয়াল আমরা লিখতে পারবো যে এই যে এই কোণটার জন্য, তাহলে ভূমি কি হবে এবার ওসি, ওসিটা কি ভূমি। তাহলে আমরা ওসি লিখলাম, আর এটার জন্য দূরত্বটা কি হবে, তাহলে এখানে স্থানাঙ্কটা জেড, ঠিক আছে? তাহলে ওসির জায়গায় আমরা জেড লিখলাম, আর এখানে কি অতিভুজ ওপি, তাহলে এই ওপিটাকে যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে জেড ইকুয়াল কি লেখা যায়, ওপি কস গামা, ঠিক আছে? তাহলে আমরা কি কি পাইলাম, এক্স পাইলাম, ওয়াই পাইলাম, জেড পাইলাম, এবং এগুলার মান কি পাইলাম, একটা হচ্ছে কি এক্স এর মান পাইলাম ওপি কস আলফা, এরপর হচ্ছে কস গামার জন্য আমরা কি পাইলাম যে জেড ইকুয়াল ওপি কস গামা, ওয়াই এর জন্য পাইছিলাম ওপি কস বিটা। এখন আমরা এগুলাকে হচ্ছে কি সমীকরণ দিয়ে রাখছি, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। এই তিনটা সমীকরণকে এবার হচ্ছে আমরা বর্গ করে যোগ করব, অথবা হ্যাঁ বর্গ করে যোগ করব আর কি। তো এখানে দেখেন ভাষা করে লেখা আছে যে 1, 2 এবং 3 এই সমীকরণগুলোকে বর্গ করিয়া যোগ করিলে আমরা পাই
কি পাবো? এখানে দেখেন একবার কাজগুলো করা হয়েছে, যেগুলা বাম পাশে আছে সেগুলা বাম পাশে কি করবো, বর্গ প্লাস এই যেখানে ওয়াই স্কোয়ার প্লাস এবার কি জেড প্লাস প্লাস, এখানকার যে তিনটা সমীকরণ আছে এই তিনটা সমীকরণের বাম পক্ষগুলা যেগুলো আছে না, এগুলো আছে কি বাম পাশে রাখছি এবং কি স্কোয়ার করে যোগ করে দিছি, ভাষাটা লিখে দেওয়া আছে। এরপর ইকুয়াল, দেখেন সবগুলোর সাথে আমাদের হচ্ছে ওপিটা আছে, সবগুলোর সাথে কি আছে, ওপি আছে, এই যে এখানে ওপি আছে, এখানে ওপি আছে, এখানে ওপি আছে। আমরা কি করতেছিলাম, এই 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণটাকে যোগ করে বর্গ করতেছিলাম। তো এই যে কস আলফা, কস বিটা, কস গামা সবগুলাই যোগ করব, বর্গ করব। এই যে কস স্কয়ার, তাহলে বর্গ করলে কি স্কয়ার হবে, কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কি কস স্কয়ার গামা। এবং সবগুলোর সামনে যেহেতু ওপিটা আছে এই জন্য আমরা ওপিটাকে সামনে একবারে কমন নিয়ে নিছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এই যে এখান থেকে ওপি, তো আমরা এইটার হচ্ছে লম্ব দূরত্ব বের করার সূত্রটা কি দেখছিলাম বলেন তো? এই যে ও বিন্দুটা কি হয় বলেন তো ত্রিমাত্রিক স্থানাঙ্কের জন্য, তাহলে এই ও বিন্দুটা মূল বিন্দু, মূল বিন্দু মানে কি, দ্বিমাত্রিকের জন্য হচ্ছে কি মূল বিন্দুটা 0 0 বিন্দু, আর ত্রিমাত্রিকের জন্য মূল বিন্দুটা কি এই 0 0 0 বিন্দু হবে, মানে তিনটাই কি হবে 0 হবে এখানে। তাহলে আমরা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর লম্ব দূরত্ব বের করার সূত্র কি জানতাম, ইন্টারমিডিয়েটে দেখছিলাম যে কি রুট ওভার x2 মাইনাস x1 এরপর হচ্ছে প্লাস y2 মাইনাস y1 প্লাস এরপর হচ্ছে কি y3 মাইনাস কি, ও সরি এরকম না, x2 মাইনাস x1 দিয়ে করতাম আর কি, y2 মাইনাস y1 z2 মাইনাস z1 তিনটার জন্য আর কি। তো এটা কি সূত্রটা আপনারা জানেন আশা করি, এটা হচ্ছে কি লম্ব দূরত্ব বের করা বা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর কি দূরত্ব বের করার সূত্র। তো এখান থেকে আমরা হচ্ছে ওপের দূরত্বটা বের করব। তাহলে এখানে x2 কি বললাম, x2 মাইনাস x1, তাহলে এখানে x2 কি, এখানে x2 হচ্ছে কি x এবং x1 মানে কি এই যে এখানে কি 0 ছিল, মানে এই ও বিন্দুর যে স্থানাঙ্কের যে মানটা থাকে সেটা। ঠিক আছে, তাহলে এইটা প্রথমটা, এটাকে যদি আমরা ধরি x1, এটাকে ধরবো x2 বা এটা হচ্ছে কি y2, এটা হচ্ছে কি সরি এটাকে আমরা ধরবো x1, এটাকে ধরবো y1, এটাকে ধরবো z1, এটা কি x2 y2 z2। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা কি ধরে নেই, এগুলা অঙ্ক আমরা আগে করছিলাম ইন্টারমিডিয়েটে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি x2 মানে এখানে x মাইনাস কি প্রথমটার জন্য 0, তাহলে x মাইনাস 0 এরপর কি স্কয়ার, এবার প্লাস y2 মাইনাস y1, তাহলে y1 এর মান কি এখানেও 0, এরপর হচ্ছে কি এইভাবে সবগুলা কি আমরা যদি মানগুলা বসাই তাহলে আমরা এখান থেকে কি পাবো বলেন তো, ওপি ইকুয়াল পাবো রুট ওভার কি এই 0 থেকে x বাদ দিলে x ই থাকে, তাহলে x স্কয়ার প্লাস 0 থেকে y বাদ দিলে y স্কয়ার প্লাস 0 থেকে z বাদ দিলে কি জেড স্কয়ার। উভয় পাশে যদি এবার আমরা বর্গ করি তাহলে ওপি স্কয়ার ইকুয়াল রুটটা কাটে যাবে, তাহলে কি থাকবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তাই না? তো এই যে ওপি স্কয়ারের মানটা আমরা বসাবো এখানে, ওপি স্কয়ারের মান কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তো আমরা এই পাশে কি পাইছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তো এই জায়গাটা তাহলে আমরা কি বসাইতে পারবো, এটার পরিবর্তে ওপি স্কয়ার বসাইতে পারবো, তাই না? তাহলে আমরা এখানে এটা বসাই দিলাম। কি বললাম তাহলে, আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এটার জন্য যে মানটা পাইলাম ওপি স্কয়ার ইকুয়াল এটা পাইলাম, এই জন্য এইটার পরিবর্তে কি আমরা ওপি স্কয়ারটা বসাই দিলাম, আর এই পাশে যা আছে তাই থাকলো। এখন আমরা কি করতে পারি, আমরা যদি এই ওপি স্কয়ারটাকে যদি এই পাশে পার করে দেই তাহলে এটা কি আছে গুণ আছে, এই পাশে আসলে কি হবে ভাগ হবে, ভাগ হইলে কি হবে এটা কাটে যাবে, উপর নিচে কাটে গিয়ে কি থাকবে 1 থাকবে, অর্থাৎ এইটা ইকুয়াল কি 1 লেখা যাবে, তাই না? আশা করি বুঝতে পারছেন। এখন আমরা কি ওই যে দিক কোসাইনের সংখ্যা থেকে কি জানি cos আলফা cos বিটা cos গামা, এটা ইকুয়াল আবার কি লেখা যায় cos আলফা ইকুয়াল লেখা যায় কি l, এর হচ্ছে cos বিটা ইকুয়াল কি লেখা যায় m, এবং cos গামা ইকুয়াল কি লেখা যায় n। এখন এগুলোর উপর স্কয়ার আছে, স্কয়ার স্কয়ার স্কয়ার, তাহলে এই প্লাস আছে প্লাস, এখানে প্লাস আছে প্লাস, এটা ইকুয়াল কি
1, এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, তাহলে এই কথাটা এখন আমরা লিখে দেবো এখানে যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল কি 1, যেখানে এল ইকুয়াল কস আলফা, এম ইকুয়াল কস বিটা এবং এন ইকুয়াল কি কস গামা। আশা করি বুঝতে পারছেন। ওকে, আমরা একটা এখন অঙ্ক দেখব। অঙ্কগুলো খুবই সহজ। তো এই চ্যাপ্টার শেষের দিকে যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো হচ্ছে বেশি আসে আর কি, যদি আসে ওইগুলাই আসবে। আর যেহেতু সময় আছে সবই করতে হবে আর কি, ভালো রেজাল্টের জন্য সবই করতে হবে। এখন দেখেন এখানে আমাদেরকে কি বলছে, এক্সাম্পল 18 আমার বই, মিলাই নিয়েন আপনাদের বই কত নাম্বার। ওপি ও কিউ এবং এটা হবে পি কিউ আর কি। ঠিক আছে, ওপি ও কিউ এবং পি কিউ সরলরেখার দিক কোসাইন নির্ণয় করতে বলছে। তো দিক কোসাইন নির্ণয় করতে গেলে আমাদের হচ্ছে প্রথমে দিক অনুপাত নির্ণয় করতে হবে। ঠিক আছে, প্রথমে কি নির্ণয় করতে হবে, দিক অনুপাত নির্ণয় করতে হবে। তো একটা দেখেন, একটা বুঝলে সবগুলাই পারবেন আর কি এখানে। এখন এখানে আমাদের দেওয়া আছে যে পির জন্য দেওয়া আছে 2, -3, 4 এবং কিউ এর জন্য দেওয়া আছে -1, 2, 3 এবং ও। ঠিক আছে, এটা মূল বিন্দু, এটার জন্য দেওয়া আছে 0, 0, 0। তো এটার জন্য আমরা কি করব, প্রথমে বললাম দিক অনুপাত নির্ণয় করব। এখান থেকে আমরা হচ্ছে দিক কোসাইন নির্ণয় করতে পারবো। এখন যেগুলা দেওয়া আছে সেই মানগুলা প্রথমে আমরা লিখে নিলাম, যে দেওয়া আছে ও ওর ও অফ 0, 0, 0 এগুলা দেওয়া আছে, পির জন্য দেওয়া আছে এইটা এবং কিউ এর জন্য দেওয়া আছে কি এই মানগুলা, এগুলো প্রথমে লিখে নিলাম। এখন আমাদেরকে প্রথমে বের করতে হবে কি ও পি এর দিক অনুপাত, এরপর আমরা নির্ণয় করব ও কিউ এর দিক অনুপাত, এরপর হচ্ছে আমরা নির্ণয় করব পি কিউ এর দিক অনুপাত। ঠিক আছে, এখন দেখেন প্রথমে একটা দেখেন, একটা দেখলে সবগুলাই হবে। ও পি এর দিক অনুপাত নির্ণয় করব। তো ও পি এর দিক অনুপাতটা নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, সূত্র হচ্ছে x2 - x1। ঠিক আছে, x2 - x1 এইটা ফলো করে সবগুলাই হবে। এখন দেখেন আমাদের ও এবং পি এই দুইটার মধ্যে তুলনা করতে হবে। তাহলে পি এর মান কি আছে, এখানে 2 আছে, এটাকে যদি আমরা x2 ধরি তাহলে কি 2 - 0, তাহলে কি হয়, বাদ দিলে এই যে 2 হয়। ঠিক আছে, এরপরে কি, এরপর হচ্ছে এই যে এটার সাথে এটা তুলনা হবে, তাহলে -3 কি x2, তাহলে -3 কি 0, তাহলে 0 থেকে -3 বাদ দিলে কি হয়, এইটাই হয়। এরপর হচ্ছে কি এইটার সাথে এইটা, তাহলে 4 কি 0, তাহলে এটার মানটা কি হবে, এই 4 থেকে 0 বাদ দিলে কি হয় 4ই হয়। আশা করি বুঝতে পারছেন। এখন এই একটা যে নিয়মে আমি দেখাই দিলাম সবগুলাই কি একইভাবে হবে। এখন দেখেন ও কিউ সরলরেখার দিক অনুপাত, তাহলে ও কিউ সরলরেখার দিক অনুপাত কিভাবে নির্ণয় হবে, একইভাবে। তাহলে ওর সাথে আবার কি কিউ এর, এই যে কিউ, তাহলে 1 - 0, 1 - 0 মানে কি 1, 1 - 0 এটা মানে কি, আচ্ছা এখানে একটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে এই যে x2 - x1। ঠিক আছে, এটা আপনি যে কোনো ভাবেই ধরতে পারবেন। আপনি যদি এই এই ওটাকে x2 বা x1 ধরেন, এবার এটাকে x2, x1 ধরেন, ঘুরে ফিরে রেজাল্টটা হচ্ছে একই আসবে, কারণ হচ্ছে পরবর্তীতে আমরা এই মানগুলো নিয়ে বর্গ করব, তো বর্গ করলে প্লাস মাইনাস বিষয়টা হচ্ছে ম্যাটার করবে না। ঠিক আছে, আর আমাদের মানগুলা ঠিক আছে ভাইয়া কি, তাহলে জি এই যে এটা আমাদের মানটা তাহলে ওঠাই ভুল করছি তাহলে একটু আগের নিয়মে করলেই হবে, x2 মানে x2 - x1 একই নিয়ম আর কি। হ্যাঁ, মানে এইভাবে আপনারা করলেই তো হবে। আপনারা যদি ওই যে ইয়াতে পরীক্ষার হলে যদি ভুলে যান যে কোনটাকে x2 ধরবো কোনটাকে x1 ধরবো, সেক্ষেত্রেও ভুল হবে না আর কি। হুম এখানে দেখেন কিউ এর মানটা কি -1, 2, 3, তাহলে ও কিউ এর সাথে তুলনা করতেছি, তাহলে x2 কি -1, এই এরপর হচ্ছে কি মাইনাস এই যে 0, তাহলে মান হচ্ছে কি আমাদের আলটিমেটলি 0 থেকে যদি -1 বাদ দেই তাহলে এটাই হবে। একইভাবে এখানে কি 2 - 0, তাহলে 2, এরপর হচ্ছে কি 3 - 0, তাহলে কি 3। একইভাবে আবার কি পি কিউ, অর্থাৎ এই যে পি এবং কিউ এই দুইটার মধ্যে সম্পর্ক করবো আমরা দিক অনুপাতের। তাহলে x2 আমরা কি ধরবো, তাহলে 1 যদি ধরি, তাহলে এই পি টু, তাহলে 1 - কি 2 বাদ দিলে কি হয়
-1, এই যে -1, এরপর হচ্ছে কি এই যে -3 2, তাহলে x2 মানে কি 2 মাইনাস এই যে 3 আছে না, 3 সামনে একটা কি আছে মাইনাস আছে, তাহলে কি হবে মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে +3, তাহলে এই দুটা যদি আমরা যোগ করি তাহলে কত হয় 5 হয়। এরপরে হচ্ছে আমাদের এই যে 4 আর 3, তাহলে 3 মাইনাস কি 4 কত হবে -1, এই দুটা করলে ঠিক আছে। আশা করি দিক অনুপাতটা আপনারা বের করতে পারবেন। এখন এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক থাকবে যদি এরকম দুইটা বিন্দু দেওয়া থাকে, বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, এখান থেকে আপনারা দিক অনুপাতটা সহজে বের করতে পারবেন। এখন দিক কোসাইন বের করব। দিক কোসাইনেরও একটাই নিয়ম, একটা দেখাই দেয়, বাকিগুলা ক্যালকুলেশন করে দেওয়া আছে। ও কিউ এর ও কিউ এর ক্ষেত্রে আরেকবার দেখেন, এখানে মাইনাস প্রতিটার ক্ষেত্রে মাইনাস হবে না, যেহেতু জিরো থেকে ওই 1 2 3 বিয়োগ করতেছি। না 1 2 3 থেকে 0 0 বিয়োগ হবে না। এই যে এইটা মাইনাস ছিল বুঝছেন, তাহলে x2 মানে কি -1 আর x1 কি এই যে 0 -0, তাহলে কি হচ্ছে -1, এই যে -1, এরপর এখানে কি 2, x2 মানে কি 2, তাহলে 2 মাইনাস কি 0, এই যে 2, এরপর হচ্ছে কি 3, তাহলে 3 মাইনাস কি 0 0, ও কিউ এর জন্য। বুঝতে পারছেন? ভাইয়া পি কিউ এর জি ভাই। ক্ষেত্রে বুঝান -3 কেমনে হলো? এইটা -3, হ্যাঁ। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই যে হচ্ছে এখানে যে -1 আছে না, এই যে এখানে দেখেন কিউ এর জন্য প্রথমটা হচ্ছে -1, তাহলে x2 মানে কি -1, আর এখানে কি আছে 2 আছে, সূত্রের কি মাইনাস আর এই যে 2, তাহলে এই দুটো যোগ করলে কত হবে -3। বুঝতে পারছেন? -3, হ্যাঁ। আচ্ছা, একই যে একটা নিয়ম দেখাইছি প্রথমটা ওইটাই ঠিক আছে। এখন দেখেন দিক কোসাইন নির্ণয় করবো একে একে। এখন এগুলার জন্য এই একটা দেখাই, বাকিগুলা নিজেরা করে নেন, ক্যালকুলেশন করে দেওয়া আছে। আর আমি প্রচুর অসুস্থ আর কি। এখানে দেখেন যে ওপি এর দিক কোসাইন হচ্ছে এই যে দেখেন, এটা যখন নিব ঠিক আছে, মনে রাখেন একটা, এই প্রথমটার জন্য এটা প্রথমটা আমরা লিখবো, এখানে যে মানটা থাকবে ওইটা উপরে লিখবো ডিভাইডেড বাই √, এই যে মানগুলো আছে না এই মানগুলার বর্গ করব, যোগ করব। তাহলে এই যে দেখেন প্রথমটা নিলাম 2, এর হচ্ছে কি বর্গ 2 এর উপর স্কয়ার, যখন করা শিখে যাবেন একবারে করবেন সমস্যা নাই, একবার এখানে কি 2 এর উপর স্কয়ার মানে কি 4, একবারে লিখে দিবেন। এরপর হচ্ছে এই যে কি বললাম এটা যোগ দিবেন, এটার উপর কি স্কয়ার, এরপর হচ্ছে কি পরেরটার উপর স্কয়ার। একই ভাবে এটাও যখন এটা নেবেন এটা হচ্ছে উপরে থাকবে, আর সবগুলা কি √, বর্গ, এরপর হচ্ছে যোগ। এই যে পরেরগুলাতে একবার করে দিচ্ছি, কিন্তু 2 কে যদি বর্গ করি কত হয় 4 হয়, 3 কে বর্গ করলে 9 হয়, এবং 4 কে বর্গ করলে কত হয় 16 হয়। একই ভাবে এটা ওই যে এখানে কাটা পড়ে গেছে, 16 হবে এটা ঠিক আছে। এরপর এখানে যোগ করেন যে 9 আর 16 কত 25, 25 আর 4 যোগ করলে কত 29, তাহলে নিচে সবগুলোর ক্ষেত্রে 29 হচ্ছে, এটাই কি দিক কোসাইন। ওই যে আমরা এল ডিভাইডেড বাই এ এম ডিভাইডেড বাই বি দেখলাম না, ওই আকারে আসছে। তো এরপরে ওই যে যেটা বললাম একই ভাবে আর কি ও কিউ, এবার এই যে ও কিউ আমরা দিক অনুপাত নির্ণয় করছি, এখান থেকে কি করবো আবার দিক কোসাইন, তাহলে -1টা উপরে থাকবে, এরপর কি সবগুলা √, সবগুলার বর্গ যোগ। এই যে 1 এর যদি আমরা বর্গ করি তাহলে 1 হয়, 2 এর যদি বর্গ করি 4 হয়, 3 এর যদি বর্গ করি কত হয় 9 হয়, বাকিগুলো ক্যালকুলেশন একই। এরপর হচ্ছে পি কিউ এর ক্ষেত্রে একই, এখানে দেখেন আর একটু ছোট করে নেই, হ্যাঁ এই যে পি কিউ কি -3 সবগুলা কি বর্গ √, বর্গ যোগ। এই যে -3 কে যদি বর্গ করি কত হয় 9 হয়, এই যে 5 কে যদি বর্গ করি তাহলে 25 হয়, আর 1 কে যদি বর্গ করি কত হয় 1 হয়। তো এই যে প্রথমের দিকে যেটা বললাম না যে আপনি হচ্ছে কোনটাকে x2 ধরবেন কোনটাকে x1 ধরবেন, এটা যদি মনে প্রশ্ন আসে তাহলে কোনো সমস্যা নাই, কারণ আমরা এই মানগুলো আমাদেরকে মূলত বের করতে বলছে কি বলেন তো, আমাদেরকে মূলত বের করতে বলছে দিক কোসাইন। তো দিক কোসাইনের জন্যই আমাদের এই মানগুলোর প্রয়োজন হয়েছে। তো এই মানগুলাকে নিয়ে আমরা আবার কি করছি, এখানে এই যে বর্গ করতেছি না, মান ঘুরে ফিরে একই হবে, সমস্যা নাই। আর এই আপনি সবসময় মনে রাখবেন যে ও যেটা দেওয়া থাকবে ওইটার সাথে যখন কি করবেন মানে তুলনা করবেন, তখন এই
এটাকে সবসময় x1 ধরে নিবেন আর কি। প্রথমটার ক্ষেত্রে x1, এটার ক্ষেত্রেও কি যখন দুইটার সাথে তুলনা করবেন প্রথমটাকে এটাকে x1 ধরবেন, আর পরে যেটা থাকবে ওগুলা কি হবে, x2 হবে পর্যায়ক্রমে। ও পি কিউ, ঠিক আছে, আলফাবেটের ক্রম অনুযায়ীও করেন তাহলে কি প্রথমে ও, এরপর কি পি, এরপর হচ্ছে কি কিউ, এরকম করে ধরলেও কি প্রথমটা যেটা থাকবে ওইটা অগ্রাধিকার ভিত্তিকে x1 ধরবেন, পরেরটাকে x2 ধরবেন। সবগুলো অঙ্ক বইয়ে এভাবে করা আছে। তো মানগুলা পি কিউ এর দিক কোসাইন ওই একই ভাবে উপরে যে মানটা আছে এই প্রথমটার জন্য উপরে এটা লিখবো, ডিভাইডেড বাই কি সবগুলোর বর্গ যোগ রুট, ঠিক আছে। এখন এই মানগুলাই হচ্ছে কি দিক কোসাইন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এটা একটা অঙ্ক দেখাই দেয় আপনাদেরকে, 3 মিনিট আছে। এটা শুধু জাস্ট একটা সূত্র। এখানে কি বলছে আমাদেরকে দেখেন, যে দুইটি সরলরেখার দিক অনুপাত 2:1:1, দুইটা সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে এটা, এবং এই যে 4, এরপর হচ্ছে √3 - 1, আর একটা আছে হচ্ছে -√3 - 1 হইলে দেখাও যে উহাদের অন্তর্গত কোণ, আমাদেরকে কোণ নির্ণয় করতে হবে আর কি। উহাদের অন্তর্গত কোণ কি π/3। তাহলে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে, কোণটা নির্ণয় করতে হবে। এখন দেখেন সমাধান, যে মনে করি এই যে যেগুলো দেওয়া আছে এটা এবং এইটা দিক অনুপাত বিশিষ্ট সরলরেখা দ্বয়ের অন্তর্গত কোণ আমরা ধরে নিলাম কি আলফা। এই আলফার মানটা আমাদের এটা নির্ণয় করতে হবে। এখন এইটা করার জন্য আমরা একটা হচ্ছে সূত্র দেখি। আমি যে বললাম না দুইটা থিওরাম আছে, একটা হচ্ছে আসার মতো, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে কি 6। তো এই যে এখান থেকে দেখেন 6 নাম্বার থিওরাম থেকে এই অংশটা আর কি, যে এরকম যদি আমাদেরকে দেওয়া থাকে যে দুইটি সরলরেখার দিক অনুপাত যদি দেওয়া থাকে, এগুলা এখানে তো মান দেওয়া আছে আর এখানে a1 b1 c1 করে দেওয়া আছে, এরকম দেওয়া থাকে, উহাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা লিখতে পারবো যে cos থিটা ইকুয়াল a1, এই যে cos থিটা ইকুয়াল a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইডেড বাই √a1 এর উপর স্কয়ার প্লাস b1 এর উপর স্কয়ার প্লাস c1 এর উপর স্কয়ার ইনটু a2 এর উপর স্কয়ার প্লাস b2 এর উপর স্কয়ার প্লাস কি c2 এর উপর স্কয়ার। শুধু জাস্ট এই মানগুলো আমরা এখানে বসাইছি, অন্য কোনো কাজ করি নাই। এখানে প্রথমটা কি, প্রথমটা a1 a2, আচ্ছা না a1 এই যে এরকম করে আর কি, a1 b1 c1, এটা হচ্ছে কি a2, এই পুরাটা হচ্ছে কি b2, এই পুরাটা হচ্ছে কি c2, ঠিক আছে। এভাবে মানগুলা শুধু বসাইলেই হয়ে যাবে ক্যালকুলেশন। cos আলফা, ওখানে থিটা ছিল, এখানে কি আমরা আলফা নির্ণয় করতেছি। তাহলে cos আলফা ইকুয়াল সূত্রটা যেটা আমরা দেখাই নিলাম আপনাদেরকে, ওই সূত্রটা এখানে লেখা হয়েছে, এরপর মানগুলা বসানো হয়েছে। তাহলে কি বললাম যে a1 ইকুয়াল কি 2, এরপর হচ্ছে a2 মানে কি 4, এই যে 4, এরপর হচ্ছে কি আছে আমাদের প্লাস b1 কি আছে এখানে 1, এই যে 1, এরপর হচ্ছে কি b2 কি আছে √3 - 1, এই যে এটা এই পর্যন্ত, কিন্তু পুরোটার উপর রুট না, √3 - 1, এরপর হচ্ছে কি আমাদের হচ্ছে প্লাস সূত্রে কি c1, এই যে c1 মানে কি 1, এই যে 1, c2 মানে কি এখানে -√3 - 1, এই যে -√3 - 1। নিচেও এভাবে মানগুলা বসাই দিতে হবে, a1 এর উপর স্কয়ার, b1 এর উপর স্কয়ার, যে মানগুলো আছে মানগুলোর উপর স্কয়ার করতে হবে। এখন এখান থেকে শুধু একটা বিষয় দেখাই দেই, বাকিগুলা পারবেন। এই যে মানটা কিভাবে আসছে, এই যে এটা তো সহজ, ঠিক আছে, এই পাশে কোনো সমস্যা নাই, √6 আসবে, 2 এর উপর স্কয়ার করলে 4, এরপর হচ্ছে b1 এর মান 1, এটার মান 1 ছিল, এটা √6, আর এইটা হচ্ছে এই যে a1, ঠিক আছে, a1 সরি a2 এর মান ছিল 4, 4 এর উপর স্কয়ার করলে কত হয় 16 হয়, আর b2 এর মান ছিল এই যে এটা, এবং c2 এর মান ছিল এইটা। তো এখান থেকে এই দুইটা মান আসবে কিভাবে, এই যে এটাকে ধরবেন a, এটাকে ধরবেন কি b, মানে a - b হোল স্কয়ারের সূত্র করবেন। তাহলে সরি -n ইকুয়াল 0, দুইটা সরলরেখার দিক কোসাইন বলছে আর কি। আর আরেকটা সরলরেখা দেওয়া আছে এটা, যে l m প্লাস mn প্লাস nl ইকুয়াল 0 দ্বারা নির্দেশিত হইলে রেখাদ্বয়ের দিক কোসাইন নির্ণয় করো। এই রেখাদ্বয়ের দিক কোসাইন নির্ণয় করতে বলছে আমাদেরকে, দেওয়া আছে দুইটা সরলরেখা, ঠিক আছে, এবং দেখাও যে সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে আমাদেরকে এখানে দুইটা বিষয় দেখাইতে বলছে, একটা হচ্ছে দিক কোসাইন নির্ণয় করতে বলছে। তো দিক কোসাইন নির্ণয় করা শিখছি আমরা এর আগের ক্লাসে।
আর হচ্ছে সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হবে। তো আমরা এই ম্যাথটা হচ্ছে করা শুরু করি। দেখেন আমাদের আগের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো যারা করছেন তাদের জন্য এটা হচ্ছে খুব সহজ হবে। তো প্রথমে আমাদেরকে যে দুইটা সরলরেখা দেওয়া আছে, এইটা একটা সরলরেখা আর একটা কি এইটা, এই দুইটা সরলরেখা আমরা হচ্ছে এখানে উঠাই নিয়েছি, ঠিক আছে। এটা প্রথম সরলরেখাটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়েছি, আর আরেকটা সরলরেখাকে আমরা কি বলছি, 2 নম্বর সমীকরণ দিয়েছি। এখন আমরা আগের ক্লাসেও দেখছিলাম যে এগুলা হচ্ছে দিক কোসাইন নির্ণয় করার জন্য সিস্টেমটা কি, যে প্রথম সরলরেখা থেকে আমরা হচ্ছে n এর মানটা বের করে নেই এবং n এর মানটা আমরা কি করি 2 নম্বর সরলরেখাতে বা সরলরেখা অথবা সমীকরণ যেটাই বলি না কেন, এই n এর মানটা 2 নম্বরটাতে কি বসাই আমরা নেক্সট কাজগুলো করি। তো একই ভাবে আমরা এটাতেও করতেছি। আচ্ছা, এটা 1 নম্বর হবে। সমীকরণ 1 হতে আমরা কি পাচ্ছি যে 2l + 2m ইকুয়াল কি, এই এনটাকে যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে মাইনাস আছে, এই পাশে গেলে কি হবে প্লাস হবে। তাহলে এটা আমরা পাচ্ছি যে 2l + 2m = n, অথবা n ইকুয়াল কি এটা লেখা যায় একই কথা, ঠিক আছে। তাহলে n এর মানটা আমরা কি পাইলাম এইটা। তো এই n এর মানটা আমরা এখন 2 নম্বর সমীকরণে অ্যাপ্লাই করব। যেখানে n আছে সেখানে আমরা কি এই মানটা বসাবো, ঠিক আছে। তাহলে দেখেন আমরা আগেও করছি আর কি, এটা এই রিলেটেড অঙ্ক, আশা করি বোঝার কথা। আর যারা করেননি আগের ক্লাস তাদেরও এটা বোঝার কথা আর কি, যে এই সিস্টেমে করতে হয় ম্যাথগুলা। এখন n এর মান সমীকরণ 2 এ কি বসিয়ে পাই। এখানে আমি সুন্দর করে বলে দিয়েছি, বইয়ে এভাবে পাবেন না, সরাসরি বলছে যে n 2 নাম্বার দিয়ে দিচ্ছে সমীকরণ। তো n এর মানটা আমরা কি করতেছি সমীকরণ 2 এ বসাচ্ছি। তো সমীকরণ 2টা আমাদের কি ছিল, এরকম থাকলে বোঝা যাবে। তাহলে এখানে n আছে, তাহলে lm, এই যে lm প্লাস m, এই যে এখানে n ছিল, তাহলে n এর জায়গায় আমরা কোন মানটা বসাবো এবার, এই মানটা বসাবো, তাই না। তাহলে n এর জায়গায় আমরা কি বসাইলাম 2l + 2m, এরপরে কি আছে প্লাস n আছে, তাহলে n এর জায়গায় কি মানটা বসাবো, এই মানটা বসাইলাম এখানে 2l + 2m ইনটু l ছিল l রাখছি ইকুয়াল 0 আছে কি 0। তাহলে শুধু আমরা কি করলাম যে 2 নম্বর সমীকরণে n এর মানটা বসাইলাম। এখন আমরা শুধু জাস্ট যে এখানে যে মানগুলা বসাইছি এই মানগুলাকে গুণ করে দিব। তো m এর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে কি হয় 2lm, এরপর হচ্ছে এই যে প্লাস আছে, প্লাস m এর সাথে এটাকে গুণ করলে কি হবে 2m এর সাথে m গুণ করলে কি m², এই যে এই প্লাস, এরপর l এর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে l গুণ করলে কি হয় l², আর 2 এই যে 2, ওকে। এরপর এখানে 2m আছে l আছে, এই দুটো যদি গুণ করি তাহলে 2ml = কি 0, ওকে। এখন দেখেন এখান থেকে আমরা হচ্ছে কি কি পাইলাম, এখানে হচ্ছে lm আছে, আর এখানেও কি আছে এই যে lm আছে। তাহলে আমরা আবার এখানেও কি আছে lm আছে, তো সবগুলাকে আমরা যোগ করে দিতে পারি। তাহলে কয়টা lm হচ্ছে, এখানে 2টা lm, এখানে 2টা lm, তাহলে কয়টা হচ্ছে 4টা, আর এখানে একটা, তাহলে 5টা lm, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের 2m² আছে, 2m², আর হচ্ছে এখানে 2l² আছে, এটা l² একটু কাটাকাটি হয়েছে, বুঝে নিয়েন। তাহলে আমরা কি পাচ্ছি যে 2m² + 5lm + 2l² ইকুয়াল কি এই 0 0। এখন এটাকে আমরা হচ্ছে মিডল টার্ম করব, ঠিক আছে। তো মিডল টার্ম আশা করি আপনারা করতে পারেন। তারপর আমি সাইড নোট করে দেখে দিয়েছি, একটু দেখেন এখানে যে এখানে কি আছে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 2 4, অর্থাৎ আমরা এমন কিছু সম্পর্ক করতে হবে এটার সাথে, এটা নিয়ে আসার জন্য যে কি ওই সংখ্যাটা যেন আসে আবার এটাও মিলে। তাহলে আমরা 4 এবং 1 যদি আমরা হচ্ছে গুণ করি তাহলে 4 1 কে 4, আবার হচ্ছে কি 4 আর 1 এ যোগ করলে 5 হয়। তাহলে মিডল টার্ম গুলো আশা করি আপনারা পারেন। তো আমরা এই সমীকরণটাকে শুধু জাস্ট এভাবে ভাঙাই নিয়েছি, কিভাবে দেখেন 2m² + 4lm, আর এখানে কি একটা lm, তাহলে কয়টা হলো 5lm, আর এখানে কি 2l², ওকে। এখন এখান থেকে আমাদের কমন কি যাবে, এই দুইটা থেকে দেখেন, এই দুইটা থেকে এখানে হচ্ছে m আছে, এখানেও m আছে, আর এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে আমি 2m কমন নিতে পারি। 2m কমন নিলে এখানে কি থাকবে শুধু m থাকবে, আর এখানে 2, আর এখানে কি আছে সরি এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে 2 2 4, আর এখানকার m চলে যাবে, সামনে নিয়ে এসে কমন, আর l টা শুধু থাকবে, তাহলে m + 2l। একই ভাবে এখানকার ভিতর আমার কি কমন যাবে, এই যে l শুধু কমন যায় কিন্তু এখানে, তাহলে l যদি আমি কমন নেই তাহলে এখানে কি থাকে m থাকে, প্লাস এখানে কি থাকে 2, আর এই যে এখানে একটা l আছে, এখানে একটা l, গুণ করলে কি হয় l², অর্থাৎ l কমন নেওয়ার কারণে এখানে কি থাকবে একটা l থাকবে। তো এই দুইটা মধ্যে থেকে আমরা আবার কি m + 2l কমন নিতে পারি। তাহলে এটাকে একটু আমি এইভাবে লিখছি, যে এই সাজাই লিখছি আর কি, m + 2l লিখছি, ঠিক আছে। আর এই দুইটা কি হবে তাহলে যোগ হবে, এই দুইটা থেকে যদি আমরা কমন নেই এটা, তাহলে এখানে থাকবে 2m প্লাস, আর এখানে থাকবে কি l, ঠিক আছে। আশা করি এগুলো আপনারা বুঝেন। তাহলে আমরা কি লিখতে পারবো এই লাইনটাকে, এই লাইনটা থেকে আমরা এই লাইনটা লিখতে পারতেছি, ঠিক আছে।
এখন এখানে দেখেন, এখান থেকে আবার কি লিখতে পারি আমরা, হয় এটা ইকুয়াল 0 অথবা কি এটা ইকুয়াল 0, তাই না? তাহলে আমরা ওই কথাটা এখানে লিখে নিছি যে 2l + m = 0, এটাকে সমীকরণ নাম্বার আমি দিলাম কি 3, আর অথবা কি l + 2m = কি 0, এটাকে সমীকরণ নাম্বার দিয়ে নিলাম কি 4। ওকে, আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন না থাকারই কথা। এরপরে দেখেন, এখন আমাদেরকে কি বলছে বলেন তো, আমাদেরকে কিন্তু বলছিল দিক কোসাইন নির্ণয় করবো। তো দিক কোসাইন বিষয়টা কি বলেন তো, দিক কোসাইন বিষয়টা কি মনে আছে? এল, এম এবং এন, এগুলাই কি দিক কোসাইন, আর এই মানগুলাই কি বের করতে হয়, তাই না? তো আমরা এল, এম, এন এর মান কিন্তু বের করে নিয়ে আসবো। ঠিক আছে, তো এই এল, এম, এন এর মান বের করার জন্য কিন্তু আমাদের এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে এখন আমরা এই যে 1 নাম্বার যে সমীকরণটা আছে, আমরা এতক্ষণ কি করলাম, 2 নাম্বার সমীকরণে কাজ করলাম। আর 1 নাম্বার এই 2 নাম্বার সমীকরণ থেকে কাজ করে আমরা কি পাইছি, 2টা সমীকরণ পাইছি, একটা 3 নাম্বার সমীকরণ পাইছি, আর একটা কি পাইছি, 4 নাম্বার সমীকরণ পাইছি। এখন একবার কি করব, 3 নাম্বার সমীকরণের সাথে 1 নাম্বার সমীকরণের তুলনা করব, আর একবার আবার কি করে প্রথম সরলরেখাটার দিক কোসাইন আমরা বের করতে পারবো। আবার 4 এর সাথে আমরা আরেকবার কি করব, এই প্রথমটার সাথে আবার তুলনা করব, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় সরলরেখার দিক কোসাইন পাবো আর কি। এখন দেখেন ওই কথাগুলো এখানে বলা হচ্ছে যে এখন 1 ও 3 বজ্রগুণন করিয়া পাই। তো এখানে দেখেন 1 নাম্বার সমীকরণটা আমাদের এটা দেওয়া ছিল, আমরা এটা উঠাই নিয়েছি। আপনাদের যখন খাতায় করবেন অথবা পরীক্ষায় করবেন, তখন এটা আবার নতুন করে উঠাইতে হবে না, ঠিক আছে? সরাসরি বলবেন যে 1 ও 3 বজ্রগুণন করিয়া পাই। তো এরপর এই লাইনটা সরাসরি এখানে লিখবেন, ঠিক আছে? তো বজ্রগুণন এখানে আপনাদের হয়তোবা মনে আছে, আমি আগে অনেকগুলো অঙ্কতে করিয়েছি। বজ্রগুণন করার নিয়ম কি, এই যে যেটা থাকে এটাকে নিতে হয়, এটা নিলে এই কলামটা কি থাকে, পরের বাদ থেকে এগুলা নিয়ে কাজ করতে হয়। তো কিভাবে কাজ করব, আমরা এই যে এই এম এর যে সহগ, ঠিক আছে, এই সহগের সাথে এটার সহগ কি হয়, গুণ হয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা আমরা যে 3 নাম্বার সমীকরণটা পাইলাম, সেখানে কিন্তু 2l + m ছিল, ঠিক আছে? কিন্তু বজ্রগুণন করার সুবিধার্থে বা বজ্রগুণন করতে হলে আমাদের কি সমান ভক্তি থাকতে হয়। তো এজন্য আমরা কি এক্সট্রা 0-র সাথে গুণন দিয়ে n লিখছি, তাহলে এইটা মানে কি 0ই হয়। তো 0 যদি হয়, এটার সাথে যোগ করলে কি থাকে, এই অংশটাই থাকে, ঠিক আছে? শুধু জাস্ট আমরা বজ্রগুণন করার জন্য 0 এই গুণন n লিখছি, ঠিক আছে? তাহলে এখন কি হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হয়, 2 × 0, আবার কি হয় মাইনাস, বজ্রগুণন নিয়ম সূত্রের মাইনাস আসে, আর এই যে এটার সহগ, এটার সহগ কি হয়, গুণন হয়। তাহলে এখানে আমাদের এই এম এর সহগ কি বলেন তো, এম এর সহগ 1, এখানে কিছু নাই, মানে কি আছে 1 আছে, আর এন এর সহগ কি -1 লিখছি। এবার কি নিব আমরা, এম নিব। তাহলে যখন এম নিব, তখন কি এই পুরো অংশটাই বাদ থাকবে, তাই না? তখন আমাদের কাজ হবে কি, এই যে এটার সহগের সাথে এটা সহগ, এরপর এটার সহগের সাথে এটা সহগ। ওকে, তাহলে যখন আমরা কি নিলাম, এম নিলাম, তখন আমাদের গুণ হবে কি, এই যে এন এর সহগ কি -1 লিখলাম, আর এল এর সহগ কি, এখানে এল এর সহগ 2, এই যে 2, এরপর সূত্রের মাইনাস, এরপর কি এই যে এটার সাথে এটা গুণ হবে, তাহলে 2 × কি 0, এরপর ধ্রুব সংজ্ঞা নিতে হয় n। যখন n নিব, তখন কি এটা বাদ, এই অংশটা কি থাকবে, বাদ থাকবে। এই যে n নিলাম, এই অংশটা কি থাকবে, বাদ থাকবে। তখন কি করতে হয়, এই যে এটার সাথে কি এটা গুণ, আর সূত্রের মাইনাস আসবে, এটার সাথে কি এটা গুণ। তাহলে n নিলাম, তাহলে n নেওয়ার পরে কি করতে হবে, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে এই l এর সহগ কি 2, আর m এর সহগ কি 1, ঠিক আছে? এরপরে আবার বজ্রগুণন আছে, ওগুলো আমি আর এইভাবে দেখাবো না, শুধু জাস্ট বলে দেবো, আপনারা এইভাবে করবেন। বজ্রগুণন সব নিয়ম একই, ঠিক আছে? একটা বুঝলে সবগুলাই পারার কথা, যদি না পারেন সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার কোথাও ভুল হচ্ছে। তো এখন দেখেন, তাহলে আমাদের কি এই যে সূত্রের মাইনাস, আর এইটার সহগের সাথে এটা সহগ কি গুণ, তাহলে 2 গুণে কত 4। আশা করি বজ্রগুণনটা বুঝতে পারছেন। এখন দেখেন, এখান থেকে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, উপরে এগুলা তো যা আছে তাই থাকবে, ঠিক আছে? ক্যালকুলেশন করলে এখানে কি হয়, 0-এর সাথে 2 গুণ করলে 0 হয়, আর এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি হয়, প্লাস হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1, ঠিক আছে? এই জন্য l/কি 1 ইকুয়াল, এখানে তাহলে কি -2, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে -2, আর এখানে কি, এখানে 2 থেকে 4 বাদ দিলে 4 এর সামনে কি মাইনাস আছে, তার মানে যদি বিয়োগ করি আমরা -2 পাচ্ছি, ঠিক আছে? তো এই লাইনটাকে আমরা একটু
বইয়ে যেরকম আছে সেরকম করে নেওয়ার জন্য আমরা মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি। আর আপনারা যদি মাইনাস দ্বারা গুণ করে না দিতে চান, এই অংশটাকে রাখেন এইভাবে, তাহলে এরকম রাখেও কাজটা করতে পারেন, সমস্যা নাই। এখন দেখেন আমরা পুরাটাকে যদি মাইনাস দ্বারা গুণ করে দেই, তাহলে কি হবে, এখানে মাইনাস আসবে আর এগুলা কি মাইনাস গুলা প্লাস হয়ে যাবে। এই পর্যন্ত এটা ঠিক আছে। তো এই অংশটাকে আবার হচ্ছে দিক কোসাইনের আমরা সূত্রগুলা থেকে দেখছি আগেও, যে এটাকে কিভাবে লেখা যায়, রুট ওভার দিতে হয় এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার দিতে হয় এই যে এটার নিচে যেটা আছে এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে একই। এই লাইনগুলো মনে রাখতে হবে কিন্তু অঙ্কগুলো করার সময়, যে এগুলাকে কিভাবে লেখা যায়। তাহলে রুট ওভার দিলাম, এই যে 1 এর উপর স্কোয়ার করলে কি হয়, মাইনাস থাক প্লাস থাক কোনো ম্যাটার না, কারণ স্কোয়ার আছে, যে কারণে কি হবে 1, 2 এর উপর স্কোয়ার করলে কত 4, এই 2 এর উপর স্কোয়ার করলে কত 4। এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, আমরা হচ্ছে থিওরাম 3 যখন করছিলাম তখন হয়তো বা মনে আছে যে এল স্কোয়ার প্লাস এম সরি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। ঠিক আছে, এটা কল কি লিখতে পারছিলাম আমরা 1 কিন্তু প্রমাণ করছিলাম থিওরাম 3 থেকে, এর আগের ক্লাসে দেখানো হয়েছে। তো এই জন্য কি উপরে 1, এই যে এটার পরিবর্তে কি লেখা হয়েছে 1 হয়েছে, তো 1 এর উপর রুট করলে 1ই হয়। আর এখানে আমরা কি পাচ্ছি দেখেন 4 4 8, 4 আর 4 8 আর একে কি 9, 9 এর রুট করলে কত 3। ঠিক আছে, যে কারণে এখান থেকে আমরা কি মান পাইলাম 1/3। তো এটা মানে কি বুঝেছে বলেন তো, হয় কি এল ডিভাইডেড বাই এন এল ডিভাইডেড বাই -1 ইকুয়াল 1/3, অথবা এম ডিভাইডেড বাই 2 ইকুয়াল কি 1/3, অথবা এন ডিভাইডেড বাই 2 ইকুয়াল কি 1/3। তো এটা বের করে নিয়ে আসার আমাদের হচ্ছে মুখ্যম কারণ কি, আমরা হচ্ছে এল এম এন এর মান বের করব, এবং এই মানগুলাই হচ্ছে কি আমাদের দিক কোসাইন, আর এই মানগুলা কি আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে, প্রশ্নে এটাই আমাদেরকে বলছে। তাহলে এখন কি প্রথম সরলরেখার দিক কোসাইন আমরা নির্ণয় করতেছি। তাহলে প্রথম সরলরেখার দিক কোসাইন কি হচ্ছে, তাহলে আমাদের যেহেতু আমরা হচ্ছে দুইটা সরলরেখা দেওয়া আছে, এই জন্য প্রথমটার জন্য আমরা L1 M1 N1 ধরছি, পরেরটাতে আমরা হচ্ছে L2 M2 N2 ধরবো। ওকে, তাহলে এখন দেখেন এই যে এই দুইটার মধ্যে যদি আমরা সম্পর্ক করি প্রথমটার সাথে এটা, যেহেতু আমাদের প্রথমে এল এর মান লাগবে, তাহলে এল ডিভাইডেড বাই কি -1 ইকুয়াল 1/3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই -1টাকে যদি এই পাশে পার করে দেই, তাহলে এখানে এল থাকে, তাহলে এখানে কি থাকে -1 ডিভাইডেড বাই কি 3। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এই যে এল এর জন্য কি পাইলাম আমরা -1/3 পাইলাম। এরপর এম এর সাথে এটাকে যদি আমরা তুলনা করি আবার, তাহলে কি হবে, এই 2টা উপরে গেলে কি হবে, এটা কি আছে ভাগ আছে, এই পাশে গেলে কি হবে উপরে চলে যাবে, নিচের সংখ্যা উপরে চলে যাবে। তাহলে এম ইকুয়াল আমরা কি লিখতে পারবো 2/3। একই ভাবে এন এর সাথে যদি আমরা এটা তুলনা করি, তাহলে এটাকে ওই পাশে পার করে দিলে কি হবে 2/3। আশা করি বুঝতে পারছেন। একই ভাবে আমরা হচ্ছে কি এবার হচ্ছে আমরা আমাদের যে এই যে 4 নাম্বার আর একটা সমীকরণ দেওয়া আছে না, এখান থেকে আমরা আবার কাজ করব। এবার হচ্ছে কি করব, 4 নম্বর সমীকরণের সাথে আবার 1 নম্বর সমীকরণ তুলনা করব। তো এখানে দেখেন আবার একই ভাবে 1 ও 4 বজ্রগুণন করিয়া পাই, এগুলো আমি আর দেখাবো না, আপনাদের হোমওয়ার্কের মতো থাকবে, কারণ আমি প্রথমটা বুঝাইছি। ঠিক আছে, নোটটা তো দিয়ে দিয়েছি, অথবা নোট না দেখে আপনারা নিজে করার চেষ্টা করবেন। এই জায়গাটা না বুঝলে তখন নোট দেখবেন, তাও যদি না বুঝেন তখন আবার বলিয়ে নেক্সট ক্লাসে বজ্রগুণন দেখানো হবে। তবে বজ্রগুণন নিজে পারা দরকার, তাছাড়া হচ্ছে কি পরীক্ষায় গিয়ে আটকে যাবেন। তাহলে আমাদের মানগুলো এইভাবে এই পর্যন্ত আসবে। এরপর হচ্ছে আমরা কি প্রথমটার জন্য L1 M1 N1 নিছি, এবার হচ্ছে L2 M2 N2 নিব। ঠিক আছে, তাহলে নিলে কি হবে, এই 2টা এই পাশে যাবে, তাহলে 2/3, এরপর এটা ওই পাশে যাবে, তাহলে -1/3, 2টা ওই পাশে যাবে, গেলে কি 2/3। তাহলে আমরা কি দিক কোসাইন মান পাইলাম। এখন কথা হচ্ছে আমাদেরকে পরস্পর লম্ব লম্ব কিনা এটা আমাদের কাছে দেখাইতে বলছে। দেখাও যে সরলরেখা দ্বয় পরস্পর লম্ব। তো লম্ব হওয়ার শর্ত কি বলেন তো, থিওরাম 6 দেখবেন, থিওরাম 6টা অবশ্য করানো হয়নি আপনাদেরকে, অনেক বড় একটা থিওরাম, সমস্যা নাই, এটা আমি করে দেবো আপনাদেরকে। তো থিওরাম 6 আমাদের হচ্ছে লম্ব হওয়ার যেটা শর্ত, সেই শর্তটা হচ্ছে দেখে নেন, এটা হচ্ছে পরেরটাতেও কাজে লাগবে, পরের ম্যাথ গুলাতেও L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এটি যদি 0 হয় তাহলে এটাকে বলতে পারবো আমরা হচ্ছে কি পরস্পর লম্ব। ঠিক আছে,
তাহলে কি বললাম, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 যে সূত্র, এটা ইকুয়াল 0 হলে কি সমীকরণ, এই সরলরেখাদ্বয় হচ্ছে কি পরস্পর লম্ব। তো পরস্পর লম্ব আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো প্রথমটা হচ্ছে দিক কোসাইন নির্ণয় করতে বলছিল, আমরা দিক কোসাইন নির্ণয় করছি। এখন হচ্ছে কি পরস্পর লম্ব কিনা এটা হচ্ছে আমাদেরকে এখন নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখেন যেটা দেখাইলাম সূত্রটা, এটা এখানে লিখে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল কি, যদি শূন্য আসে তাহলে বুঝবো কি এটা পরস্পর লম্ব, তাই না? এটা ইকুয়াল কি আসতে হবে, শূন্য আসতে হবে। তো দেখি আমরা আমরা হচ্ছে L1 এর মান পাইছি, L2 এরও মান পাইছি, M1 এর মান পাইছি, M2 এরও মান পাইছি, N1 এর মান পাইছি, N2 এরও মান পাইছি। তো এই মানগুলো শুধু জাস্ট এখানে বসাবো, অন্য কোনো কাজ করব না। তো L1 এর মান কি পাইছি আমরা, -1/3। L2 এর মান কি পাইছি, 2/3। ঠিক আছে, এরপর হচ্ছে কি প্লাস, কিন্তু M1 এর মানটা হচ্ছে -2/3, যে কারণে কি এখানে আমরা সরাসরি আগে কি লিখছি, মাইনাস লিখছি। আবার M2 এর মানটা ছিল কি -1/3। একটু যদি আপনাদেরকে দেখাই M2 এর মানটা, এখানে দেখেন এই যে M2 এর মান কি -1/3। ঠিক আছে, এই যে দেখেন -1/3, কিন্তু আমরা সামনে একটা মাইনাস নেওয়ার কারণে কি এখন আর মাইনাস থাকবে, এই জায়গাটাতে এবার প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা সেটাই লিখলাম, শুধু জাস্ট মান যেগুলো বের হয়েছে সেই মানগুলাই লিখতেছি। N1 এর মান পাইছি আমরা 2/3, N2 এর মান পাইছি কি 2/3, মানগুলো লিখে নিলাম। এখন জাস্ট গুণ করব। তো এই দুটা যদি আমরা গুণ করি তাহলে কি হয়, 3 3 9 আর উপরে কি 2 1 2, তাহলে -2/9। এরপর এই দুটা যদি গুণ করি তাহলে 3 3 9 আর 2 1 কি 2। এরপর এখানে যদি আমরা এই দুটাকে গুণ করি তাহলে 3 3 9 আর 2 2 কি 4। ঠিক আছে, এখন এই সবগুলোকে সরল করি যদি আমরা, তাহলে লসাগু আমাদের কি যাবে 9। লসাগু যদি আমাদের 9 যায় তাহলে এখানে দেখেন যদি 9 আমরা লসাগু নেই তাহলে 9 এর সাথে 9 ভাগ করলে কি হয় 1 থাকে, 1 এর সাথে এটা গুণ করলে 2। একইভাবে এটা কি থাকবে -2, আর এখানে কি থাকবে 4 থাকবে। আশা করি এগুলো বুঝছেন আপনারা। এখন এখান থেকে দেখেন এই -2 যদি যোগ করি তাহলে -4 হয়, আর এখানে কি +4। তো এই +4 -4 কি যায়, কাটে যায়, কাটে গেলে কি থাকে 0। তাহলে 0/9 মানে কি 0। তাহলে আমাদের কি এটা ইকুয়াল 0 আসলো। আর এটা ইকুয়াল যদি 0 আসে তাহলে কি হয়, এটা পরস্পর লম্ব হয়। সুতরাং আমরা বলতে পারি কি পরস্পর লম্ব। আর প্রশ্নটাতে আমাদের দিক কোসাইন বের করতে বলছিল সরলরেখাদ্বয়ের, আমরা দুইটারই দিক কোসাইন নির্ণয় করছি। ওকে, এরপরে আমরা এখন দেখব কি একটা বড় অঙ্ক, তবে সহজ, 27 নম্বর অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট। আমার এটা দেখা হয় নাই যে এটা গত বছরে আসছে কিনা। নেক্সট ক্লাস থেকে এটা বলে দিব যে কোনগুলো আসবে আপনাদের, কোনগুলো আসবে না। দেখেন আমাদেরকে কি বলছে, দুইটি সরলরেখার দিক কোসাইন AL প্লাস BM প্লাস CM ইকুয়াল 0 ও FMN প্লাস GNL প্লাস HLM ইকুয়াল 0 দ্বারা নির্দেশিত হইলে, 0 দ্বারা কি, ভাইয়া প্রথম লাইনে তো CN না, হ্যাঁ AL প্লাস BM প্লাস CN। তাহলে দুইটি সরলরেখার দিক কোসাইন AL প্লাস BM প্লাস CM ইকুয়াল কি 0, এবং আরেকটা দেওয়া আছে FMN প্লাস GNL প্লাস HLM ইকুয়াল 0 দ্বারা নির্দেশিত হইলে প্রমাণ করো যে সরলরেখা পরস্পর লম্ব হবে। তাহলে কি প্রমাণ করতে হবে, সরলরেখা পরস্পর লম্ব হবে। তো লম্ব হওয়ার শর্ত যেটা আমরা দেখলাম ওই আকারে আমাদেরকে নিয়ে যাইতে হবে। ঠিক আছে, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল কি 0 আমরা লিখতে পারবো, পরস্পর লম্ব হওয়ার শর্ত। আর একটা কি বলছে আমাদেরকে, আর একটা বলছে যে যদি F/A প্লাস G/B প্লাস H/C ইকুয়াল 0 হয় এবং সরলরেখার সমান্তরাল হয়, এবং সরলরেখার সমান্তরাল হইবে যদি এটা ইকুয়াল কি 0 হয়, অর্থাৎ এটা ইকুয়াল যদি 0 হয় তাহলে এটা কি হবে সমান্তরাল হবে। ঠিক আছে, তো সমান্তরাল হওয়ার শর্তটা কি, সমান্তরাল হওয়ার শর্ত এটা হচ্ছে থিওরেম 6 পাবেন। তো আচ্ছা আমি যখন নেক্সট